হ্যালো স্টুডেন্টস, তো দেখো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য কি, আলফা রশ্মির ভেদন ক্ষমতা বেশি না বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, এবং এদের কম্প্যারিজন আমরা করেছিলাম, কার আয়নিত করার ক্ষমতা বেশি, এগুলো কম্প্যারিজন করেছিলাম। এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা করেছিলাম যে কোনো পরমাণু থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বেরোলে তার পারমাণবিক ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে, ভরের কি পরিবর্তন হবে। তো সেই রিলেটেড একটা কোশ্চেনও করেছিলাম। আগের ক্লাসে একটা তোমাদের আমি কোশ্চেন করিয়েছিলাম যে এক্স 227 থেকে যদি 89 এখান থেকে যদি একটা আলফা রশ্মি বেরোয়, তো তার কি পারমাণবিক ক্রমাঙ্ক আর ভরের কি পরিবর্তন হবে। এখানে আমার একটু সিলি মিস্টেক হয়ে গেছে। তো এটা আমি বলে দিয়েছিলাম যে আলফা বেরোলে কত না ভর 2 একক কমবে, এটা আমি বলে দিয়েছিলাম, কিন্তু এটা মিস্টেক হবে, এটা তোমরা কারেক্ট করে নিও। ভর কি হবে না ভর 4 একক কমবে, আর মানে আলফা রশ্মির ক্ষেত্রে। আর পারমাণবিক ক্রমাঙ্ক কত না পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে তোমার কত না 2 একক, পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমবে। ক্লিয়ার? তো এটা আমি আগের ক্লাসে আমি মিস্টেক হয়ে গেছিল, এটা যে আলফা তোমার 4 এককের জায়গায় 2 একক হয়ে গেছিল, এটা তোমরা কারেকশন করে নিও। আজকে এই রিলেটেড আর একটা অন্য টাইপের কোশ্চেন হয়, সেটা আমরা ক্যালকুলেট করব। তো চলো দেখা যাক কি কোশ্চেনটা আসছে। ক্লিয়ার? তো কোশ্চেনটা আমি লিখে নেই। কোশ্চেনটা এখানে কি বলেছে, কোন তেজস্ক্রিয় বিঘটনে, এখানে কোশ্চেনটা আমি বলে দিই, কোন তেজস্ক্রিয় বিঘটনে প্রাথমিক নিউক্লিয়াস X 23490 এবং অন্তিম নিউক্লিয়াস Y 21383 হলে নির্গত আলফা ও বিটা কণার সংখ্যা কত। তো দেখো এখানে কিন্তু এই টাইপের বা এই রিলেটেডের কিন্তু কোশ্চেনও তোমাদের কি আসতে পারে। কি রকম? দেখো এখানে আগেরটায় আমরা কিন্তু বলেছিলাম যে আলফা বেরোলে কি পরিবর্তন হবে পারমাণবিক ক্রমাঙ্ক বা ভরের, এবং বিটা বেরোলে কি পরিবর্তন হবে। এখানে কিন্তু সেটা বলেনি, এটা বলেছে কটা আলফা কটা বিটা বেরোবে। তো ধরে নাও, ধরি আমার আলফা কণার সংখ্যা এক্স আর বিটা কণার সংখ্যা কত ওয়াই। ক্লিয়ার? এবারে বলো আমার ভর কার পরিবর্তন হয়, যদি শুধুমাত্র আলফা বেরোলেই ভরের পরিবর্তন হয় না, বিটা বেরোলে তো ভরে কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না, আর গামা তো বেরোলে কোনো প্রকার কারোরই পরিবর্তন হয় না, তাহলে ভরের পরিবর্তন কত হয়েছে বলো। ভরের পরিবর্তন যদি আমি বলি কত হয়েছে, প্রাথমিক কত ছিল, ভরের পরিবর্তন কত ছিল 234, হয়েছে কত 210, পরিবর্তন কত হয়েছে 24। বলো একটা আলফা বেরোলে আমার এইখান থেকে মানে এক্স 23490 থেকে ওয়াই 21083 হয়েছে, ভরে পরিবর্তন হয়েছে 23। বলো আমার একটা আলফা বেরোলে কত ভরে পরিবর্তন হয়, 4 একক না, তাহলে এক্স সংখ্যক আলফা বেরোলে কত পরিবর্তন হবে, 4x সমান 24, দ্যাট শুড বি ইকুয়াল টু x ইকুয়াল টু 6। দেখো আলফা কোণার সংখ্যা পেয়ে গেছি না। ক্লিয়ার? আমরা এখানে ভরের ক্ষেত্রে আমরা কি সাইন ধরবো না, এখানে তোমাকে যখন পারমাণবিক পরিবর্তন হবে তখন কিন্তু তোমাকে সাইন ধরতে হবে। কেন? কারণ দেখো পারমাণবিক ক্রমাঙ্ক, দেখো এখানে একটা কথা মানে ভালো করে যদি নোটিস করো, এখান থেকে কি কোনো মেনশন করেছে যে কি বেরিয়েছে, সো জাস্ট তোমাকে বলেছে আলফা বিটা কণার সংখ্যা কত, তার মানে কি নিশ্চয়ই এই মৌলটা থেকে আলফা কণা বিটা কণা দুটোই বেড়েছে। আর আমরা জানি আলফা বেরোলে ভর 4 একক কমে, পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে, আর বিটা বেরোলে ভরের তো পরিবর্তন হয় না, জাস্ট কি হয় না তোমার পারমাণবিক ক্রমাঙ্কটা 1 একক বাড়ে। তাহলে বলো যদি আমার একটা আলফা বেরোলে যদি আমার পারমাণবিক ক্রমাঙ্ক যদি 2 একক কমে, তাহলে এক সংখ্যক বেরোলে কত কমবে, 2x না। হ্যাঁ, এখানে কিন্তু অতি অবশ্যই তোমাকে দেখতে হবে যে সাইন সহকারে কত, তার মানে শর্তানুযায়ী আমি যদি বলি -2 মানে কত ইন্টু এক্স, কারণ কি একটা বেরোলে যদি তোমার পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে, তাহলে এক সংখ্যক বেরোলে কত হবে -2 ইন্টু এক্স প্লাস, কারণ কি এখান থেকে বিটাও তো বেরিয়েছে, তাহলে বিটা বেরোলে কত পরিবর্তন হয়, 1 একক না, বাড়ে, তাহলে কত সংখ্যক বিটা আছে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু কত +1। এবারে বলো কত পরিবর্তন হয়েছে ভরের, ভরের কত পরিবর্তন হয়েছে, ছিল 90 হয়েছে 83, তার মানে কত
83 মাইনাস 90। বলো বুঝতে পেরেছো না পারো? ক্লিয়ার? অথবা তুমি এখান থেকে এইরকমও করতে পারো, 90 মাইনাস টোটাল এখান থেকে যা পরিবর্তন হয়েছে সমান এই পরিবর্তনটা কত, মানে 90 মাইনাস এক্স ইন্টু মাইনাস 2 প্লাস ওয়াই ইন্টু প্লাস 1 সমান কত, 83। এটা অথবা এটা যে কোনো একটা রিয়াকশন মানে তোমার ইকুয়েশন কিন্তু সাজাতে পারো। কারণ কি দেখো ছিল 90, কারণ এই এক্সটা থেকেই তো আমার আলফা বিটা দুটোই বেড়েছে, তাহলে দুটো যদি বেরোয় তাহলে নিশ্চয়ই এর পরিবর্তন হয়েছে, সেটাই আমাকে এখানে জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো আমি এক্স এর মান তো কত পেয়েছি 6, তাহলে -2 ইন্টু 6 প্লাস ওয়াই ইন্টু প্লাস 1 দ্যাট শুড বি ইকুয়াল টু কত, -7। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, -7 প্লাস 12 মানে কত, 5। তার মানে দেখো বিটা কোণার সংখ্যা কত হচ্ছে আমার, এটাই তো আমার বিটা কোণার সংখ্যা, বিটা কোণার সংখ্যা। তাহলে বিটা কোণার সংখ্যা কত দেখো 5, আর আলফা কোণার সংখ্যা কত হয়েছে 6 না? বলো বুঝতে পেরেছো না পারোনি? এই টাইপের কোশ্চেন গুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। বারবার করে বলছি, এই যে টপিকটা মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু স্টুডেন্টরা কি করে, ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্টরা কি করে গুলিয়ে ফেলে, বুঝতেই পারে না। কারণ কি, কারণ এখানে সাইন ধরে না। আরে তোমরা দেখো একটা আলফা বেরোলে পারমাণবিক ক্রমাঙ্কের কত পরিবর্তন হয়, 2 একক কমে না? তাহলে কমছে মানে কি না, এই জন্য মাইনাস সাইন নিয়েছি না? তুমি বলে স্যার কেন নিয়েছেন, তাহলে ভরে কেন নিন? ভর কি করে মাইনাস হতে পারে, কারোর ভর মাইনাস হয়? হয় না না। তার মানে দেখো -2 ইন্টু কত, এক্স। এবারে বলো বিটা বেরোলে কত পরিবর্তন হয়, 1 একক বাড়ে। তার মানে ওয়াই ইন্টু কটা, একটা বেরোলে যদি 1 একক বাড়ে, ওয়াই সংখ্যক বেরোলে কত হবে, ওয়াই ইন্টু 1। এবারে বলো ছিল কত 90, হয়েছে 83, তার মানে 83 মাইনাস মানে অন্তিম মাইনাস প্রাথমিক না? সেটাই করেছি। অথবা এই রিয়াকশনটাও করতে পারো, এটা থেকে 90 থেকে টোটাল যে পরিবর্তনটা হয়েছে সেটা কত, 83 ডিগ্রি, সেখান থেকে করলেও তোমরা কিন্তু কি করতে পারবে, বিটা বেরোতে পারবে। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা তোমরা করে নাও, দেন আমি নেক্সট পার্টে মুভ করব যে ভর বিচ্যুতি কি, বা এই টাইপের আমরা কোশ্চেন কিন্তু বা কি কি কোশ্চেন আসতে পারে বা ভর বিচ্যুতি অ্যাকচুয়ালি কি হয় আমরা সেগুলো রিলেটেড করব। ঠিক আছে, তোমরা পজ করে এই কোশ্চেনটা বা এটা কপি করো, দেন আমরা নেক্সটে মুভ করছি। যে কোশ্চেনগুলো আসার কথা ছিল বা যে কোশ্চেনগুলো আসে এই নিউমেরিক্যাল কোশ্চেনই দেয় যে আলফা বেরোলে কি পরিবর্তন হবে, বিটা বেরোলে কি পরিবর্তন হবে, এবং দেন সেখান থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা কোশ্চেন লাস্টে করাবো, তো তার জন্য আগে ভর বিচ্যুতিটা করিয়ে দিই, দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো। তো চলো দেখা যাক যে ভর ত্রুটি কি বা ভর বিচ্যুতি কি। ফার্স্টে যেটা আমরা এখান থেকে করব সেটা হচ্ছে তোমাদের কি না, ভর বিচ্যুতি বা ভর ত্রুটি যাই বলতে পারো, বা মাস ডিফেক্ট যাই বলতে পারো। এখানে কি দেখো, পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন না? আমরা জানি কি প্রোটন কি ধনাত্মক, নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনকে রেডিও অ্যাক্টিভিটির ভাষায় বলা হয় কি নিউক্লিয়ন। কি বলা হয়, নিউক্লিয়ন। এইখানে কি বলা হয়েছে না, একটা যখন আমার প্রকৃত ভর মানে কি নিউক্লিয়াসের প্রকৃত ভর আর নিউক্লিয়াসে উপস্থিত এই প্রোটন নিউট্রনের ভর মানে প্রকৃত ভর, অর্থাৎ কথার অর্থ হচ্ছে পরীক্ষালব্ধ ভর, মানে আমরা এক্সপেরিমেন্ট করে যে ভরটা পেয়েছি সেটাকেই আমরা বলি পরীক্ষালব্ধ ভর। সেটা এবং নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন নিউট্রন ভর মানে কি, যেটাকে আমরা বলি নিউক্লিয়নের ভর, এদের দুজনের যে ডিফারেন্স বা পার্থক্য তাকেই হচ্ছে আমরা বলি কি ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ক্লিয়ার? তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি আমরা কি বললাম, মানে কি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কথার অর্থ কি, ভরের পার্থক্য। কার ভরের পার্থক্য, আগের যে অ্যাকচুয়াল যে ভরটা থাকবে সেটা, বা আর দেন এক্সপেরিমেন্ট করার পরে আমরা যে ভরটা পাবো তার দুজনের ডিফারেন্সটাকেই হচ্ছে আমরা কি বলবো, ভর বিচ্যুতি বলবো না? হ্যাঁ কি না বল? তাহলে এখান থেকে যদি আমি করি, এখান থেকে তাহলে আমি এখানে ভর বিচ্যুতির সংজ্ঞা এখানে আমি কি লিখছি, ভর বিচ্যুতি আমি এখানে কাকে বলে না, নিউক্লিয়াসের প্রকৃত ভর ও নিউক্লিয়নের ভরের পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। এইখানে দেখো ভর বিচ্যুতি মানে ডেল এম, এটার কিছু কি আছে, সূত্র আছে। কি সূত্র, ডেল এম সমান এম পি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম। এইটা হচ্ছে তোমার কি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি সূত্র। কি কথা বললো স্যার, আমি কিছুই তো বুঝতে পারলাম না, আপনি কি বলে দিলেন। ধরো এক্স একটা মৌল, এর পারমাণবিক ভর এ, জেড। এখানে বলো তাহলে পারমাণবিক ভর যদি তোমার কি হয় না এ হয়, পারমাণবিক ক্রমাঙ্ক যদি জেড হয়, বলো এখানে জেড মানে কত, প্রোটন না?
যেটাই প্রোটন সেটাই নিউট্রন, হ্যাঁ কি না বলো? জেড পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি? ইলেকট্রন। আর আমরা জানি কোনো পরমাণু নিউট্রাল মানে কি? যত সংখ্যক ইলেকট্রন থাকবে তত সংখ্যক প্রোটন, তাই জন্য আমরা জেডকে কি বলতে পারি? প্রোটন সংখ্যা, হ্যাঁ কি না বলো? প্রোটন সংখ্যা। আর এখান থেকে এ মাইনাস জেডকে আমরা কি বলবো? নিউট্রন সংখ্যা না, কারণ নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন, নিউট্রন সংখ্যা, হ্যাঁ কি না বলো? এবারে বলো, যদি আমার প্রোটনের ভর এমপি হয় আর যদি আমি কি বলি প্রোটনের ভর যদি এমপি হয় মানে মাস অফ প্রোটন, নিউট্রনের ভর যদি কি হয়? মাস অফ নিউট্রন যদি আমি ধরি, নিউট্রনের ভর যদি ধরি, তাহলে বলো, তাহলে একটা যদি আমার প্রোটনের ভর সংখ্যা হয় এত, তাহলে জেড সংখ্যা কত হবে? আচ্ছা সরি, এখানে একটা লেখা নেই, জেড ইন্টু এমপি, সরি জেড ইন্টু এমপি না, এবং এখানে নিউট্রন সংখ্যা কত? এ মাইনাস জেড ইন্টু কত? এম এর না, হ্যাঁ কি না বল? মাইনাস এই এমটা হচ্ছে তোমার কি? পরীক্ষালব্ধ ভর বা প্রকৃত ভর, সেটাই হচ্ছে তোমার কি? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। অর্থাৎ কথার অর্থ হচ্ছে প্রকৃত ভর বা পরীক্ষালব্ধ ভর আর নিউক্লিয়াসের অ্যাকচুয়াল যে ভর, যেটাকে আমরা বলি কি? নিউক্লিয়ন কাকে বলছি না? নিউক্লিয়াসে যে প্রোটন নিউট্রন থাকে, সেই প্রোটন নিউট্রনটাকে আমরা একসঙ্গে নাম দিয়েছি কি? রেডিও অ্যাক্টিভিটি ভাষায় কি বলি? নিউক্লিয়ন। সেই নিউক্লিয়নের ভরের পার্থক্যকে হচ্ছে আমরা কি বলবো না? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, যাকে আমরা বলি কি? মাস ডিফেক্ট। তার রিলেশনটা কি আছে? ক্লিয়ার? এটা তোমরা কপি করো, দেন আমি নেক্সট পার্টে মুভ করছি। ক্লিয়ার? এটা কপি করে নিচ্ছ না? এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের কি না? ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে দেখলাম। এরপরে যেটা আমরা দেখব তাকে হচ্ছে কি না? বন্ধন শক্তি। বন্ধন মানে কি? ধরো এই যে নিউক্লিয়াস যেটা যে ভাঙছে বলছো, বা সরি এই যে নিউক্লিয়াস যে ভাঙছে বলছো, তার মানে কি? এখানে বন্ধন শক্তি কাকে বলে? বন্ধন মানে কি? বন্ধন শক্তি মানে কি? ওই যে নিউক্লিয়াসে যে নিউক্লিয়ন গুলো আছে না, তার মানে আমরা রেডিও অ্যাক্টিভ মানে কি বলেছিলাম? যে কোনো পরমাণুকে যখন কোনো ভারী কণা দ্বারা, সামান্য ভারী কণা দ্বারা যখন আমরা আঘাত করব, সেখান থেকে যখন কি করবে? একটা নতুন নিউক্লিয়াস বিশিষ্ট বা নতুন নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে কি হবে না? পরমাণু সৃষ্টি হবে এবং একটা অদৃশ্য রশ্মি বিকিরণ করবে, তাকেই হচ্ছে আমরা কি বললাম? রেডিও অ্যাক্টিভ। তেজস্ক্রিয় বললাম না? তেজস্ক্রিয়তা বললাম না? তাহলে এখানে দেখো বন্ধন শক্তি মানে কি না? নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়ন গুলিকে স্বাধীনভাবে মানে কি? বিচ্ছিন্ন করে স্বাধীন কণায়, অর্থাৎ কথার অর্থ কি না? নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়ন কণা, নিউক্লিয়ন কণা মানে কি? যে প্রোটন আর নিউট্রনকে আমরা কি বলছি? নিউক্লিয়ন। ওইগুলোকে কি করে? বিচ্ছিন্ন করে, বিচ্ছিন্ন মানে কি? আলাদা করে স্বাধীন কণায় পরিণত, স্বাধীন মানে কি? আলাদা আলাদা প্রোটন নিউট্রনে আলাদা আলাদাতে পরিণত করার জন্য যে শক্তিটা দরকার হবে তাকেই বলা হবে ওই পদার্থের বা ওই তেজস্ক্রিয় মৌলের কি? বন্ধন শক্তি। ক্লিয়ার? বোঝা গেছে না? তাহলে বন্ধন শক্তি এখানে কাকে বললাম না? কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়ন গুলিকে স্বাধীনভাবে বিচ্ছিন্ন কণাতে মানে কি? বা বিচ্ছিন্ন করতে স্বাধীন কণায় পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি দরকার হবে, ক্লিয়ার? তখন তাকে হচ্ছে আমরা কি বলছি? বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির কিছু রুলস আছে, মানে কিছু সম্পর্ক আছে, যেটা কি 1 MeV। এই রিলেটেড অঙ্ক কিন্তু তোমাদের 2013 সালে মাধ্যমিকে কোশ্চেন এসছে, সেটা আমি করাবো। তো দেখো এখানে এমইভি সমান কত বলেছে? 1 মেগা ইলেকট্রন ভোল্ট। এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? তাহলে 1 MeV সমান কত এখানে বলেছে? 931.5 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? হ্যাঁ কি না বল? এবারে 1 মেগা ইলেকট্রন ভোল্টের সাথে সম্পর্ক আছে কিরকম না? 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। ক্লিয়ার? সমান এটাকে বলা হয় 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান, হ্যাঁ হুম। তো এই তিনটে জিনিস যদি তোমরা আপাতত এখন মনে রাখো, তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তোমরা পরে ফিজিক্স চ্যাপ্টারে রেডিও অ্যাক্টিভিটি বলে চ্যাপ্টার আছে, যেটা চ্যাপ্টারের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, সেখানে পড়বে। 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত? 931.5 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইন্টু 10⁻⁻13, সরি 13 হবে, এটা 3 নয়, এটা হবে -13 জুল। ক্লিয়ার? বোঝা গেছে না? এইটা হচ্ছে তোমার কি? বন্ধন শক্তি। আচ্ছা বন্ধন শক্তির সংজ্ঞাটাও আমি লিখে দিচ্ছি না। পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত
নিউক্লিয়নগুলিকে বিচ্ছিন্ন করে স্বাধীন কণায় পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বলে। এখানে বন্ধন শক্তির আইনস্টাইনের সূত্র আছে ই সমান কত এমসি স্কোয়ার, ঠিক আছে, সেটা তোমরা তার ডেরিভেশন বা তার রিলেটেড কি অ্যাপ্লিকেশন আছে সেটা তোমরা হায়ার ক্লাসে পড়বে। তো এইটা হচ্ছে তোমার কি না বন্ধন শক্তির ডেফিনেশন, এবং এইটা হচ্ছে তোমার বন্ধন শক্তির মধ্যে রিলেশন, ঠিক আছে, এটা তোমরা কপি করো, আমি এই রিলেটেড একটা কোশ্চেন তোমাদের করাচ্ছি। আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা ছিল 1 AMU, সরি এখানে তুমি বললো স্যার AMU কি? মোল কনসেপ্টে AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট 1 AMU, এবং এটা আমরা আরো একটা টার্ম পড়বো ইউ, ইউ মিনস হচ্ছে ইউনিফাইড মাস, ক্লিয়ার, সেটা আমরা পরে পড়বো যখন মূল কনসেপ্টে পড়বো। 1 AMU সমান কত 931 পয়েন্ট ইভি, এবং সরি 1 MEV সমান কত 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার, এটা মনে রাখবে। 1 MEV মানে মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, আর 1 AMU, আচ্ছা এটার সাথে এটা মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখো, এইটা মনে রাখো 1 AMU সমান 931.5 ইলেকট্রন ভোল্ট, 1 MEV সমান 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট সমান, এটা মনে রাখো 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -13 জুল, ক্লিয়ার। তো এইগুলো তোমরা মনে রাখো, এইটা বেশি করে মনে রাখো, ঠিক আছে, এবং এই 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, এই দুটো রিলেশন কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষায় এই 1 MU দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যদিও তোমাদের কোশ্চেনে দেওয়া ছিল কিন্তু বাট যদি নাও, এখন যেহেতু কোশ্চেনে অতিরিক্ত স্ট্রিক্টনেস আসছে বা কোশ্চেনটা একটু ঘুরিয়ে করে তোমাদের জিজ্ঞাসা করছে, তো এই ধরনের মানে ভ্যালুগুলো না তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ক্লিয়ার। তো 1 MU সমান 931.5 ইলেকট্রন ভোল্ট, আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, ক্লিয়ার, কপি করে নিচ্ছ না? তো চলো আমরা কোশ্চেনটাকে সলভ করি। আচ্ছা তো চলো আমরা কোশ্চেনটাকে আমরা দেখি, এখানে কি বলেছে মাধ্যমিকে এসছে 2H1 যার নিচে ভর দেওয়া আছে 2.015 U প্লাস H21 ফর্ম করেছে হিলিয়াম 3 নিচে ভর দেওয়া আছে 3.017 U প্লাস নিউট্রন 10, এটা দেওয়া আছে 1.009 U প্লাস শক্তি। কোশ্চেন এখানে বলেছে প্রদত্ত এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটিতে 1U সমান 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট ধরে নিয়ে মুক্ত শক্তির পরিমাণ নির্ণয় করো।
ক্লিয়ার? দেখো এখান থেকে কিন্তু এটা কত সালে এসেছিল, এটা এসেছিল এমপি 2013-তে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। এর সাথে আরো একটা কোশ্চেন ছিল নিউক্লিয় সংযোজন, যেটা আমরা এরপরে পড়বো। তো এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, কি বললাম দেখো বন্ধন শক্তি রিলেটেড কোশ্চেন। এখান থেকে কি বলেছে না, প্রদত্ত বিক্রিয়া নিউক্লিয়ন, এখানে আমি বলে দিই ইউ মিনস হচ্ছে যেটা আমরা পড়লাম না এএমইউ, ঠিক আছে, আমরা মোল কনসেপ্টে পড়ি। এএমইউ সমান হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, আর ইউ মিনস হচ্ছে ইউনিফাইড মাস। দুটোর কথা একই জিনিস, দুটোর মিনিং একই, কিন্তু এএমইউ ব্যবহার করা হয় অ্যাটম বা পরমাণুর ক্ষেত্রে, ইউ ব্যবহার করা হয় কি মোল মানে কি সরি মৌলের ক্ষেত্রে বা মলিকুলের ক্ষেত্রে। কেন? কারণ দেখো নামের মধ্যে যে অ্যাটমিক মাস ইউনিট পারমাণবিক ভর, তাহলে সেটা আমরা কি করে আমরা মলিকুলের ক্ষেত্রে ইউজ করবো, তাই না? আর এখানে মনে রাখবি এএমইউ মিনস একটা পরমাণুর ভর, কটা না একটা পরমাণুর ভর। ক্লিয়ার? তো এখানে তোমাকে ফার্স্টে কোশ্চেন বলেছে দেখো যে এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটিতে মুক্ত শক্তি, মুক্ত শক্তি মানে কি না এই দুটো রিয়াকশন করে যে পরিমাণ ফর্ম করেছে, এই দুটোর মানে যে তোমার শক্তি হয়েছে বিক্রিয়া ফর্ম করানোর জন্য, তাদের মধ্যে ডিফারেন্স। তাহলে প্রথমে দেখি প্রথমে প্রাথমিক শক্তি কত ছিল। তাহলে আমি যদি এটাকে করি প্রাথমিক শক্তি কত ছিল, ইউতে আছে মানে আমি এক্ষুনি কি বললাম একটা পরমাণুর ভর না। প্রাথমিক শক্তি দেখো এখানে কত দিয়েছে 2.015 ইন্টু 2, হ্যাঁ কি না বলো? তাহলে এটা যদি প্রাথমিক শক্তি যদি আমি করি ইউতে, এমইভি ধরে নিয়ে তোমাকে করতে বলেছে, তাহলে ইউ সমান কত হবে, এটা হচ্ছে ধরো 30 শূন্য, তার মানে 0.4, হ্যাঁ এটা হচ্ছে তোমার কত এত ইউ। এবারে বল আচ্ছা এটার প্রাথমিক শক্তি যদি আমি প্রাথমিক শক্তি না তো প্রাথমিক ভর আমি ধরে নাও, প্রাথমিক ভর ধরে নাও m1, অন্তিম ভর কত হয়েছে, অন্তিম ভর m2 কত হয়েছে দেখো, এইটা প্লাস এইটা ফর্ম হয়েছে মানে দুজনের ভর ফর্ম হয়েছে, তার মানে কত 3 প্লাস 0 সরি 3.017 প্লাস 1.009 ইউ যদি করি, তার মানে এটা আসবে 4 পয়েন্ট এত ইউ, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? ঠিক করলাম তো? 17 18 19 20 21, হ্যাঁ 26, ঠিক আছে 09 ইউ। ক্লিয়ার? 4 পয়েন্ট। এবারে বলো মুক্ত শক্তির পরিমাণ মানে কি, কতটা পরিমাণ শক্তি হচ্ছে আমার রিলিজ হয়েছে। তাহলে মুক্ত শক্তি সমান কত, দেখো এইটা মাইনাস এইটা না, হ্যাঁ কি না বলো? তাহলে 4.030 মাইনাস 4.026 মানে কত হচ্ছে 0.004 ইউ না, হ্যাঁ কি না বল? এটা তো যে মুক্ত শক্তির পরিমাণ। এবারে কি বলেছে 1 ইউ সমান এত এমইভি ধরতে বা মেগা ইলেকট্রন ভোল্ট ধরতে। তাহলে 1 ইউ যদি এত হয়, তাহলে 1 ইউ সমান যদি হয় আমার কত 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, তার মানে বলো যে 0.04 ইউ সমান কত হবে 0.04 ইন্টু 931.2 না? ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? এত কত মেগা ইলেকট্রন ভোল্ট, এইটাকে গুণ করলে যত অ্যান্সার হবে সেটাই হচ্ছে তোমার কি না এই মুক্ত শক্তির পরিমাণ। দেখো এইরকম টাইপের কোশ্চেনও কিন্তু 2013 সালে এসছে, এটাও কিন্তু আসার চান্স আছে। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। দেখো এগুলো না কনসেপচুয়াল কোশ্চেন, তোমরা যদি চ্যাপ্টার কেউ কনসেপ্ট বুঝে পড়ো না, মুখস্থ করার কোনো দরকারই নেই, বিন্দাস তোমরা করতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে দেখি চ্যাপ্টারকে মুখস্থ করে, ঠিক আছে, ফর্মুলাকে মুখস্থ করে, কিন্তু তারা অ্যাকচুয়ালি জানি না যে ফর্মুলাটা এসছে কোথায়। একটা আছে জানবে ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব বলে, তোমরা পড়েছো না? মূল কনসেপ্টেও পড়েছো, গ্যাসেও আছে তোমাদের ভেপার ডেন্সিটি বলে। তো সেখানে কি করে এম ইকুয়াল টু 2d, আর এম ইকুয়াল টু 2dটা এসছে কোথা থেকে, অ্যাকচুয়ালি তার ডেরিভেশনটা এসছে কোথা থেকে সেটাই স্টুডেন্টরা জানে না। যার জন্য কি হয় আলটিমেট যখন 11-12 পড়তে যায় না, তো তখন সেখানে স্টুডেন্টদের কি হয় সবসময় ফর্মুলা মুখস্থ করার একটা টেন্ডেন্সি থাকে। তো তার জন্য কি আলটিমেট মানে অল ওভার যখন পরীক্ষা দেয় তখন অর্ধেক ফর্মুলাই থাকে না। এই জন্য বারবার করে বলছি ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, ফর্মুলাটা এসছে কোথা থেকে ডেরিভেশনটা আগে দেখো বা ডিরাইভটা করতে শেখো যে কিভাবে এসছে জিনিসটা, টপিকের ফিল নাও। দেখবে টপিকের যদি ফিল নিয়ে টপিককে যদি ভালো করে কনসেপ্টলি বোঝো না, বিন্দাস কোশ্চেনগুলো করতে পারবে, কোশ্চেনগুলোর মধ্যে এমন আহামরি কিছুই নেই। ক্লিয়ার? তো চলো এই কোশ্চেনটা তোমরা কপি করো, অ্যান্সারটা কপি করো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো।
ক্লিয়ার করে নিয়েছো না? তো চলো এরপরে আমরা যেটা দেখব যে নিউক্লিয় সংযোজন কি, ঠিক আছে। নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন এই জিনিসটা যেটা তোমাদের এখানে বলেছে যে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন। দেখো নিউক্লিয় সংযোজন কি হয়, সংযোজন মানে কি যুক্ত করব না, নিউক্লিয় সংযোজন মানে কি নিউক্লিয়াস নিশ্চয়ই সংযোজন করছে তাই তো, বা নিউক্লিয় বিভাজন মানে কি নিশ্চয়ই ভেঙে দিচ্ছে বা বিভাজিত করছে। তাহলে এখানে যেটা আমরা পড়বো যে নিউক্লিয় বিভাজন, ফার্স্টে আমরা কি পড়বো না নিউক্লিয় বিভাজন, কি জন না বিভাজন। কথার অর্থ কি, নিশ্চয়ই নিউক্লিয়াসকে ভাঙছে, কিরকম ভাঙছে না কোনো পরমাণুর নিউক্লিয়াসকে যদি আমরা কি করি না নিউট্রন কণা দ্বারা আঘাত করি, কি কণা দ্বারা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, সেই নিউক্লিয়াস ভেঙে কি হয় প্রায় সমান অথবা দুটো আলাদা আলাদা ভর বিশিষ্ট কি হয় না মৌলের পরমাণু নিউক্লিয়াসে বিভাজিত হয়। এই যে বিভাজিত হওয়ার জন্য কি প্রচুর পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, তাই না? এই নিউক্লিয় বিভাজন যখন হবে না প্রচুর হাইলি এনার্জি কি হবে রিলিজ হবে। এই যে প্রসেসটা এই যে পদ্ধতিটা তাকেই হচ্ছে আমরা কি বলছি নিউক্লিয় বিভাজন। তাহলে মানে একে তারে নিউক্লিয় বিভাজন কাকে বললো না যে পদ্ধতিতে বা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে কি হবে ওই পরমাণু নিউক্লিয়াস বিভাজিত হয় বা ভেঙে গিয়ে প্রায় সমান অথবা প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট দুটি আলাদা আলাদা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে কি হয় উৎপন্ন হয় এবং তার সাথে কি হয় নিউট্রন কণা। তুমি বলো স্যার এখন তো আপনি বলছেন নিউট্রন, হ্যাঁ নিউট্রন হচ্ছে তোমার কি পরে আমরা দেখবে নিউট্রন হচ্ছে খুব একটা সামান্য ভারী, ঠিক আছে হালকা ভারী এবং হালকা মানে ভারী কণা দ্বারা কি হালকা যদি আঘাত করা হয় না কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে সেটা কি হয় ডিসোসিয়েট হয় মানে বিভাজিত হয়। বিভাজিত হওয়ার ফলে কি না প্রায় সমান অথবা কাছাকাছি, প্রায় সমান কথার অর্থ কি এই জন্য বলেছে প্রায় সমান বা কোনো কোনো বইতে দেখবে প্রায় কাছাকাছিও বলে দেওয়া আছে, সমান ভর বিশিষ্ট কি না দুটি মৌলের পরমাণু নিউক্লিয়াস এবং নিউট্রন কণা এবং প্রচুর শক্তি নির্গত হয়, তখন এই যে পদ্ধতিটা তাকেই হচ্ছে তোমাদের কি বলে না নিউক্লিয় বিভাজন। ক্লিয়ার, হ্যাঁ কি না বলো নিউক্লিয় কি বললাম বিভাজন। এই নিউক্লিয় বিভাজন কি হয় এটা এমনি মনে রাখো তোমরা, ডেফিনেশন আমি আর লিখছি না, ডেফিনেশন তোমরা অবভিয়াসলি বই থেকে পড়বে। এই নিউক্লিয় বিভাজন কোথায় হয়েছিল বলো দেখি, মানে কি নিশ্চয়ই কোনো একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, এখানে অতি অবশ্যই হতে হবে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস ভেঙে কি হবে প্রায় সমান অথবা প্রায় কাছাকাছি মৌলের বা হালকা বলতে পারো বা দেখবে প্রায় সমান বা প্রায় কাছাকাছি বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, তো যে বই তোমরা ব্যবহার করছো সেই অনুযায়ী তোমরা ডেফিনেশন করবে। তো কি হয় পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। এখানে দেখবে তোমরা আশা করি পড়েছো ইতিহাসে হিরোশিমা নাগাসাকি না, সেই হিরোশিমা নাগাসাকিতে দুটো কি হয় পারমাণবিক বোমা ফেলেছিল যার ফলে কি হয় প্রচুর পরিমাণ শক্তি। তোমরা আশা করি অনেক প্রকার ভিডিও দেখেছো ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও দেখেছো যে পারমাণবিক বোমা কিভাবে তোমাদের টেস্ট করা হয় যে একটা পারমাণবিক বোমার শক্তি কত, দেখবে ফাঁকা জায়গায় গিয়ে কোথাও দেখবে শক্তি মানে কি করে তার পরীক্ষা করে দেখবে বিশাল এলাকা জুড়ে দেখবে সেটা কি বাস্ট হচ্ছে। তো এই যে তার মানে কি একটা সামান্য ছোট্ট জিনিস কিন্তু সেটা কি বিশাল জায়গায় কি হচ্ছে তোমার কি মানে জুড়ে তার ধ্বংসের যে ক্ষমতাটা থাকে, তার মানে কি প্রচুর পরিমাণ হাইলি এনার্জি যদি না থাকে তাহলে তার ধ্বংসের কি ক্ষমতা থাকবে না। তাই জন্য তাকে আমরা কি বলছি নিউক্লিয় বিভাজন। এই যে ধরো নিউক্লিয় চুল্লি মানে কি প্রচুর শক্তির জিনিস, চুল্লি মানে কি দেখবে একদম পুড়ে যাবে, তার মানে কি রেডিও অ্যাক্টিভ মানে কি একদম হাইলি তোমার হচ্ছে মানে এনার্জি প্রডিউসড হবে, তাই না প্রচুর শক্তি প্রডিউসড হবে, তখন তাকে হচ্ছে আমরা কি বলছি নিউক্লিয় চুল্লি বিভাজন। এরপরে যেটা আমরা কি বলবো না নিউক্লিয় সংযোজন। দেখো ঠিক জাস্ট এর উল্টোটা, ঠিক এর উল্টোটা নিউক্লিয় বিভাজনের ঠিক অপোজিট পোর্শন হচ্ছে তোমার কি নিউক্লিয় সংযোজন। কি বলেছে এখানে বিভাজন মানে কি নিশ্চয়ই ভেঙেছে, আর সংযোজন মানে কি নিশ্চয়ই যুক্ত করেছে, তার মানে কি যে নিউক্লিয় যখন দুটো প্রায় ঠিক এর অপোজিট ডেফিনেশন, এটা যদি অপোজিট ঠিক ডেফিনেশনটা অপোজিট, কি বললাম দুটো প্রায় কাছাকাছি বা প্রায় সমান ভর বিশিষ্ট দুটি মৌলের পরমাণু নিউক্লিয়াসকে যুক্ত করে ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে পরিণত করার জন্য যে শক্তির দরকার হয় তখন তাকে বলছি নিউক্লিয় সংযোজন। এবারে তোমরা বলবে যে স্যার কার শক্তি বেশি, অবভিয়াসলি নিউক্লিয় বিভাজন। এই জন্য সূর্যে যে এত তাপ উৎপন্ন হয়, কেন তাপ এত বেশি পরিমাণ উৎপন্ন হয়, কারণ সূর্যে কিন্তু কি হয় না নিউক্লিয় সংযোজন, আর নিউক্লিয় সংযোজন হতে গেলে প্রায় কত না 10⁻⁷, প্রায় 10⁻⁷ কেলভিনের থেকেও বেশি এনার্জি দরকার হয় নিউক্লিয় সংযোজন হতে গেলে। এবার এই যে এনার্জিটা 10⁻⁷ কেলভিন মানে বুঝতে পারছো কোথায় টেম্পারেচার গেছে, তাহলে এই টেম্পারেচারটা পেতে গেলে সে কোথা থেকে পাবে, সে পাবে এই বিভাজন থেকে, কারণ কি বিভাজনেও কিন্তু এর থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। তাই জন্য নিউক্লিয় সংযোজন করানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। দেখবে এটা তোমাদের কোশ্চেন আছে, যে আমি এখানে কোশ্চেনটা লিখেও দিচ্ছি, হ্যাঁ এখানে কোশ্চেন আছে নিউক্লিয়
সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে কিন্তু আসার চান্স আছে, বারবার করে বলছি কোশ্চেনটা কিন্তু পড়ে রাখবে, 2 মার্কের কোশ্চেনে কিন্তু দিয়ে দেয়। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন? কারণ কি, দেখো নিউক্লিয় সংযোজনে প্রায় 10⁷ কেলভিনের থেকে বেশি টেম্পারেচার কেউ দরকার হয়। সেই টেম্পারেচারটা আসবে কোথা থেকে? কারণ দেখো একটা জিনিসকে যখন আমরা জুড়বো বা আমরা যখন যোগ করবো, কি হাইলি এনার্জি দরকার হবে না? সেই এনার্জিটা আসবে কোথা থেকে? বিভাজন থেকে। কারণ কি, বিভাজনে এর থেকেও বেশি শক্তি উৎপন্ন হয়, সেই বিভাজন থেকে সেই শক্তি নিয়ে কি হবে? নিউক্লিয় সংযোজন। এই জন্য দেখবে সূর্যে এত পরিমাণ তাপ উৎপন্ন হয় কেন? কারণ সূর্যে কি হয়, যে যে তোমার কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট না, ওখানে কি অনবরত মৌলগুলো কি হচ্ছে? ধাক্কা হচ্ছে, মৌলগুলোর মধ্যে দেখবে অনবরত ভাঙছে আবার জুড়ছে। এই যে যখন ভাঙছে বা জুড়ছে, এই যখন ভাঙার সময় না, সংযোজনের থেকেও বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই জন্য দেখবে কোশ্চেন আছে যে সূর্যে নিউক্লিয় সংযোজনের পূর্বে কেন নিউক্লিয় বিভাজন হয়, বা কোশ্চেন বলতে পারে যে সূর্যে এত পরিমাণ তাপ শক্তি কেন উৎপন্ন হয়? কারণ কি না, সূর্যের যে টেম্পারেচার, যেখানে যে মৌলগুলো সেখানে যখন যুক্ত হয়ে একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেখানে কি হাইলি টেম্পারেচার দরকার। সেই টেম্পারেচারের জন্য কি হয়? বিভাজন। এবং আমরা জানি কি বিভাজনে প্রচুর শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি নিয়ে নিউক্লিয় সংযোজন হয়। তাই জন্য সূর্যে কিন্তু কি হয় না, সংযোজনের পূর্বে বিভাজন হয়, যার কারণে সূর্যের টেম্পারেচার এত বেশি। এবং দ্যাটস রিজন ফর হোয়াই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন কিন্তু কি হয়? ঘটানো হয়। বোঝা গেছে না? তাহলে নিউক্লিয় সংযোজন কি, নিউক্লিয় বিভাজন কি, কমপ্লিটলি বোঝা গেছে। এখানে আর একটা শর্ট কোশ্চেন তোমাদের আমি এখানে বলে দিচ্ছি। তোমাদের এখানে বলতে পারে একটা তেজস্ক্রিয় মৌলের নাম দাও, যেটা হচ্ছে তোমাদের কি না তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম দাও যেটা তেজস্ক্রিয় মৌল। কি বললো? একটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও যেটি তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? সব থেকে এখানে কি বললো? তাহলে তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি? রেডন, Rn। ক্লিয়ার? হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, নিয়ন, রেডন, তাই না? এটা হচ্ছে তোমার কি না তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পেরেছো না? তাহলে এখান থেকে তোমাদের আছে, হ্যাঁ তোমাকে এখানে একটা বলতে পারে যে গ্রুপ 17 মৌলের একটা তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও, অ্যাটিস্টাইন, ঠিক আছে, এটি, ঠিক আছে, অ্যাটিস্টাইন। তো এই জিনিসগুলো শর্ট শর্ট কোশ্চেন গুলো তোমরা ভালোভাবে মনে রাখবে, কোশ্চেন গুলো পড়বে। তো এখান থেকে যে যে টাইপের কোশ্চেন আসতে পারে, তবে হ্যাঁ এখানে আরেকটা কোশ্চেন যেটা আমি বলছি, তো নিউক্লিয় সংযোজনের বৈশিষ্ট্য বা নিউক্লিয় বিভাজন সংযোজনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো পড়বে। তো এমনি ইন জেনারেল ডেফিনেশন যদি ভালো করে পড়ে রাখো, বৈশিষ্ট্য অটোমেটিক তোমরা নিজেরাই লিখতে পারবে। তো সেটা নিয়ে এত বড় কথা নয়, কিন্তু মেন যে কোশ্চেনগুলো এখান থেকে আসে, ফার্স্ট কোশ্চেন আমি আবারও বলছি, ডেফিনেশন, যেটা আমি প্রতিবারে বলে থাকি, সাজেশনেও আমি বলেছি, এখানেও আমি পড়ানোর সময় টপিক আলোচনা করার সময় বললাম, প্রতিবারে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমরা সংজ্ঞা ভালো করে পড়ে রাখবে। কারণ দেখো সংজ্ঞা কখন কে জিজ্ঞাসা করে নেয় সেটা বলা যায় না, ঠিক আছে? স্টুডেন্টরা এতটা ইম্পর্টেন্স দেয় না ডেফিনেশনের ওপরে, তো ঠিক আছে মানে পড়ে না, কিন্তু আলটিমেট দেখবে হঠাৎ করে জিজ্ঞাসা করে নিল, তুমি হয়তো তার জন্য প্রিপেয়ার না। অতএব সবসময় নিজেকে প্রিপেয়ার রাখবে যে কোনো প্রবলেমে ফেস রাখার জন্য, ঠিক আছে না? সেফ সাইডে রাখবে নিজেকে, তো করে রাখবে। সংজ্ঞা তো বলেইছি, কিন্তু মেন যেখানে আসে কি, যে আলফা বিটা গামার মধ্যে হচ্ছে তোমাদের কি পার্থক্য এবং কার ভেদন ক্ষমতা বেশি। প্রায় টেস্ট পেপারে দেখবে কোশ্চেন আছে, ভেদন ক্ষমতার কম্পেয়ার বলো আলফা বিটা গামার মধ্যে, আয়নিত করার ক্ষমতা বলো, ঠিক আছে, এইগুলো মানে তোমার ক্রম সাজাও, তো এই কোশ্চেন গুলো আছে। আর একটা কি মেন, এরকম ধরো X227, যেটা ফার্স্ট আগের ডেটে আর ক্লাসে আলোচনা করেছিলাম, 89, আলফা কণা বেরোলে বা আলফা রশ্মি বেরোলে কি পরিবর্তন হবে পারমাণবিক ক্রমাঙ্কের, ভরের কি পরিবর্তন হবে লেখো, বা ভর কত হবে লেখো, কি ব্যাপার, ঠিক আছে? এবং এরপরে যে কোশ্চেনটা আমরা আলোচনা করলাম, যে আলফা কণার সংখ্যা কত, বিটা কণার সংখ্যা কত, সেই টাইপের কোশ্চেন গুলোও কিন্তু তোমরা এখানে করে রাখবে প্র্যাকটিস। বলো বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? আর যেখানে বললাম যে নিউক্লিয় সংযোজন কি, বিভাজন কি, ভর ত্রুটি কি, বন্ধন শক্তি কি বা ভর বিচ্যুতি কি, এই টাইপের কোশ্চেনগুলো, এবং এখান থেকে রিজনিং টাইপ কোশ্চেন, যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, বা সূর্যে কেন এত পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা করে রাখবে। তো এইগুলো যদি ভালো করে করো, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস পরমাণু নিউক্লিয়াস থেকে তোমরা কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে?
এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, বিশেষ করে ম্যাথামেটিক্স নিউমেরিক্যালগুলো যেগুলো বললাম, যেটা এবারেও করলাম, যে 2013 সালে যে কোশ্চেনটা এসেছে সেটাও করালাম ভালো করে, সেটাও ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো এইগুলো করলে মানে পরমাণু নিউক্লিয়াস থেকে বা রেডিও অ্যাক্টিভিটি থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। তত সময় তোমরা টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।